আতিকের কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে আলো চলে আসে নিজের গন্তব্যে। আমেনা বেগম অনেকবার তাকে বলেছিল তাদের বাড়িতে থাকতে, কিন্তু আলো কোনো কথা শোনেনি। আমেনা বেগমকে নিজের মায়ের সম্মান দিয়েছিল আলো, আর বিনিময়ে যা পেল তাতে আর তার উপর ভরসা নেই আলোর। আলো নিজের বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছে। আলো জানে সামনে ভালো কিছু হবে না, তবুও সে মনে সাহসের সঞ্চার করে। বাসে বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে যায় আলো সেটা টের পায়নি। আচমকা কারো ডাকে আলোর ঘুম ভেঙে যায়। আলো তাকিয়ে দেখে তার চাচাতো ভাই সজীব তার দিকে তাকিয়ে হাসছে। আলো সজীবকে বলে, সজীব ভাই আপনি? কিছু প্রয়োজনীয় কাজে ঢাকা এসেছিলাম, এখন আবার জামালপুরে ফিরে যাচ্ছি। বাট তুই কোথায় যাচ্ছিস, আর এভাবে একা বাসে উঠেছিস কেন? তোর স্বামী কোথায়? আলো দ্বিধায় পড়ে যায় সজীবকে সব বলা ঠিক হবে কিনা। সজীব আলোকে চুপ থাকতে দেখে নিজেই বলে, ও বুঝেছি, তুই নিশ্চয়ই সাজিদ ভাইয়ের সাথে মায়ার বিয়ের কথা জেনে গেছিস, তাই জামালপুর যাচ্ছিস। আলো কথাটা শুনে বেশ চমকায়। মায়া হলো আলোর সৎ বোন, আর সাজিদ সজীবের বড় ভাই। আলো ভাবে মায়ার বিয়ে, অথচ তাকে কেউ এই ব্যাপারে জানালো না। অন্য কেউ না জানাক, তার সৎ মা মালেকা বেগম অথবা বড় বোন জোনাকে তো জানাতে পারত। বিয়ের পর কি সে পর হয়ে গেছে? আলো খুব কষ্ট পায় ব্যাপারটায়। সজীবকে ব্যাপারটা বুঝতে না দিয়ে বলে, আমি অন্য কারণে যাচ্ছি, অনেক দিন থেকে বাড়িতে আসা হয় না তো, ওদের বিয়ের ব্যাপারে প্রথম শুনলাম। আলোর কথাটা শুনে সজীব ভাবনায় পড়ে যায়। মায়ার বিয়ে, অথচ এই ব্যাপারে আলোকে কিছু জানানো হচ্ছে না। পরে আবার ভাবে এখনো এক সপ্তাহ বাকি আছে, তাই হয়তো কেউ কিছু বলেনি। সজীব আলোর পাশের সিটে বসে। আমাদের যখন দেখা হয়ে গেল তখন একসাথেই যাই না হয়, তোর বরকে নিয়ে এলে ভালো হতো। উনি আসলে কিছু কাজে ব্যস্ত, তাই আসতে পারেননি। আলো মিথ্যে কথা বলতে পছন্দ করে না। ভরা বাসে এভাবে সবার সামনে সব কথা বলতেও চায় না, তাই বাধ্য হয়ে মিথ্যে বলতে হলো তাকে। আলো ওঠ, আমরা এসে গেছি। সজীবের ডাকে ঘুম ভাঙে আলোর। এই কদিনে যা ধকল গেছে তারপরে একটুতেই ক্লান্ত হয়ে যায় আলো। আতিকের কারাগারে যাওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেছে। এই এক সপ্তাহ আলোকে হাসপাতালেই থাকতে হয়েছে। হাসপাতাল থেকে বেরিয়েই আলো প্রথমে উকিলের সাথে যোগাযোগ করে ডিভোর্স নিয়ে কথাবার্তা বলে। ডিভোর্স পেপার তৈরি করে আতিকের কাছে পাঠিয়ে দেয়। এখন আলো খুবই চিন্তিত তার ভবিষ্যৎ নিয়ে। এইচএসসি পাশ করে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাই এখন তাকে বাবার বাড়িতেই থাকতে হবে, কারণ সে যে এখন বড্ড অসহায়। কি হলো, বসে আছিস কেন? চল তাড়াতাড়ি নাম, বাস তো আবার স্টার্ট করবে। আলো উঠে পড়ে। বাস থেকে নামার সময় পড়ে যেতে ধরে আলো। সজীব আলোকে ধরে ফেলে, শান্ত গলায় বলে, সাবধানে চলাফেরা কর, এত বড় হয়ে গেছিস, বিয়েও হয়ে গেল, বাট চঞ্চলতা এখনো গেল না। ছোট থেকে ছুটোছুটি করে বেড়াতে এই বাড়ি থেকে ওই বাড়ি। আলো মৃদু হাসে। তখনকার আলোর সাথে এখনকার আলোর যে কত পার্থক্য সেটা হয়তো সজীব জানে না। এই এক বছরে আতিকের সাথে সংসার করে অনেক বদলে গেছে সে। আলো ধীরে সুস্থে বাস থেকে নামে। সজীব একটা সিএনজি ডেকে আনলে আলো সজীবের সাথে সিএনজিতে উঠে পড়ে। সিএনজিতে বসেও আলোর চোখে রাজ্যের ঘুম এসে ধরা দেয়। সজীব আলোর দিকে তাকায়। এই এক বছরে মেয়েটা অনেক বদলে গেছে। আগে কিরকম চঞ্চল ছিল, মুখ দিয়ে কথার খই পড়ত, আর এখন এতক্ষণ যে সজীবের সাথে ছিল অথচ সেরকম কোনো কথাই বলেনি। বেশিরভাগ সময় তো ঘুমিয়েই কাটিয়ে দিল। সজীব আলোকে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো আলো? আচমকা এরকম প্রশ্নে চমকে ওঠে আলো। নিজেকে ধাতস্থ করে বলে, আমি তো ঠিকই আছি, কি আর হবে আমার? আমাদের কি এত সহজে ভেঙে পড়লে চলে? তাদের যে গোটা একটা বিবর্ণ আলোকবর্ষ পাড়ি দিতে হয়। আলোর কথাগুলোর কোনো মানে খুঁজে পায় না সজীব। তার মনে হয় আলো ঠিক নেই। আলোর নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আলো, তুই সত্য করে বলতো আমায়, তুই কি সত্যি ঠিক আছিস? আমার তোর ব্যবহার স্বাভাবিক লাগছে না একদমই। বিয়ের পর শুধু একবারই এসেছিলি, সেই তারপর থেকে আর আসিসনি। তো
তোর স্বামী তোর এখানে আসাটা পছন্দ করে না শুনেছিলাম, আর সে তোকে এভাবে একা আসতে দিল, এটা ঠিক আমার বিশ্বাস হচ্ছে না। সব কিছু ঠিক আছে সুজিব ভাই, সব জিনিস সহজ সরলভাবে দেখতে শেখো, তাহলে বুঝতে পারবে সব কিছু কত সহজ, স্বাভাবিক। বেশি ভিতরে গেলে যে অন্ধকার তলিয়ে যেতে হবে। তুই কবে থেকে এরকম হেয়ালি করে কথা বলা শিখে গেছিস? যবে থেকে ভাগ্য আমার সাথে হেয়ালি করতে শুরু করেছে। সজীব, আলো দুজনই আর কোনো কথা বলে না। পুরো রাস্তাটা তারা নিশ্চুপ থাকে। সন্ধ্যার দিকে তারা বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। আলোদের বাড়ি জামালপুরের মেলান্ড উপজেলা শহরে। বাড়িটা বেশি বড় নয়, একটি মহল্লায় ছোট পাকা একটি বাড়ি। তবে তাদের বাড়ির পাশে রয়েছে সজীবদের দোতলা বাড়ি। সজীবদের আর্থিক অবস্থা বেশ ভালো। আলো এবং সজীব সিএনজি থেকে নামে। সজীব ভাড়া মিটিয়ে দেয়, তারপর বাড়ির দিকে অগ্রসর হয়। ছোট চাচি, কোথায় তোমরা? বাইরে এসে দেখো কাকে নিয়ে এসেছি। সজীবের ডাকে মালেকা বেগম রান্নাঘর থেকে ছুটে আসেন। এসে বলেন, কে এসেছে সজীব? সজীবের পাশে আলোকে দেখে মালেকা বেগম অনেক খুশি হন। যদিও আলো তার সৎ মেয়ে, তবু আলোকে নিজের মেয়ের থেকে কম ভালোবাসেননি তিনি। আলো মালেকা বেগমকে সালাম দেয়। মালেকা বেগম বলেন, আলো, তুই তুই যে আসবি বলিসনি তো। আগে বললে আমি তোর জন্য তোর পছন্দের সব কিছু রান্না করতাম। তোর জামাই কোথায়? কেন, আমি একা আসতে পারি না? কেন পারবি না? এটা তোরই বাড়ি, যখন খুশি আসবি। সজীব, তুই ওর দেখা কোথায় পেলি? আর বলো না চাচি, আমি ঢাকা থেকে ফেরার সময় বাসে উঠে আলোকে দেখি। আলো একা আসতে শুনে আমিও অবাক হই। ও বলল ওর স্বামী নাকি কাজে ব্যস্ত আছে, তাই একা এসেছে। আচ্ছা আলো, তুই যা, তুই যেই রুমে থাকতি সেখানে যা। জোনাকি আছে রুমে, তোকে দেখলে খুব খুশি হবে। মেয়েটা প্রতিদিনই তোর কথা বলে। তোর স্বামী তোকে আসতেও দিত না। যাক, সেসব কথা, এখন যে আসতে পারছিস এটাই অনেক। আলো বিনা শব্দে নিজের রুমের দিকে যায়। আলোর এরকম নিশ্চুপতা দেখে মালেকা বেগমও হতবাক হন। তুমিও মনে হয় আলোর এরকম ব্যবহারে অবাক হয়েছো, তাই না চাচি? মেয়েটা এরকম ব্যবহার করলো কেন সজীব? আমার সত্যি খুব চিন্তা হচ্ছে। মেয়েটাকে আমার গোটা মহল্লার লোক বাচাল বলে জানতো, আর আজ সেই মেয়ে এত শান্ত। কোনো বিপদ হয়নি তো আলোর? কার বিপদের কথা বলছো আম্মু? জানিস মায়া, তোর আলো আপু এসেছে। আলোর আসার কথাটা শুনে মায়া একটুও খুশি হয়নি। আলোকে সে একটুও পছন্দ করে না। শুধু আলো কেন, জোনাকিও তার অপছন্দের তালিকায় রয়েছে। কারণ তারা জোনাকির সৎ বোন হলেও মালেকা তাদের সবাইকেই সমান ভালোবেসেছে। ঠিক এই কারণেই মায়ার তাদের প্রতি এত রাগ। মা মুখ ভেঙচি দিয়ে বলে, আলোর স্বামী নাকি ওকে একা কোথাও আসতেই দেয় না, তাহলে এখন কিভাবে আসলো? কেন, তুই কি ওর আশায় খুশি হসনি? আজ না হয় কাল ওকে তো আসতেই হতো। আর কয়েকদিন পরই তো তোর বিয়ে। একটু না হয় আগে এসেছে। আমার বিয়েতে ওর আসাটি কি খুব দরকারি ছিল? আমি তো চাইনি ও আসুক। সাজিদ ভাইয়ের পাশে আমায় মেনে নিতে পারবে ও? পাশে সজীব ছিল জন্য মালেকা কিছু বলতে পারেন না। সাজেদ আর আলোর মধ্যে যে একটা প্রেমের সম্পর্ক ছিল, সেটা সাজেদ না জানলেও মালেকা বেগম খুব ভালো করেই জানে। তিনি তাই মায়াকে চুপ করানোর জন্য বলেন, মুখে একটুও লাগাম নেই তোর, তাই না? কখন কোথায় কোন কথা বলতে হয় সেটা আজও শিখলি না। যা এখান থেকে। মায়া বিরক্তিতে মুখ দিয়ে ছোঁয়া জাতীয় শব্দ বলে সেখান থেকে চলে যায়। আলো রুমে এসে জোনাকিকে দেখে। জোনাকি আলোকে দেখে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। দুই বোন এতদিন পর একে অপরকে দেখে খুশিতে কেঁদেই দেয়। আচমকা কেউ পেছন থেকে এসে আলোর চুলের মুঠি টেনে ধরে।